ফুটবলের চিরাচরিত এক বেদবাক্য মনে পড়ে গেল এই ঘটনা বিশ্লেষণ করার সময়। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। অর্থাৎ বিএসএফ আজকে যেভাবে অ্যাটাকিং মোডে সীমান্তে চালিয়ে ব্যাট করলো, আমার মনে হয় অনুপ্রবেশকারী ঠেকাতে এটাই বিএসএফ এর সাম্প্রতিক সময়ের সব থেকে ভালো ডিফেন্সিভ অ্যাপ্রোচ। বাংলা সীমান্তে বাংলাদেশের বর্ডারের সীমান্তবর্তী এলাকায় দুটো এমন ঘটনা ঘটলো যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের উদ্বেগের কারণ হতে পারে। প্রথম ঘটনা ঘটেছে নদিয়ায় এবং দ্বিতীয় ঘটনা ঘটেছে মালদা মুর্শিদাবাদের বর্ডারে। ঘটনার ব্যাপ্তি এতটাই গভীর যে দুজন অনুপ্রবেশকারী তাদেরকে কিন্তু গুলি করে শেষ করতে বাধ্য হলো বিএসএফ। বিএসএফ এর ভাষায় তারা শুধু অনুপ্রবেশকারী ছিলেন না, তারা ছিলেন চোরা চালানকারী। অর্থাৎ আমাদের দেশে ঢুকে আমাদের সীমান্তবর্তী অঞ্চলকে অশান্ত করার পরিকল্পনা করছিলেন কিছু মানুষ। তাদেরকে বিএসএফ কড়াভাবে দেশের সুরক্ষার স্বার্থে শেষ করেছে, যা আন্তর্জাতিক ক্ষেত্রে এখন বাংলাদেশ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কি হয়েছে পুরো ঘটনা? প্রথম ঘটনা উঠে এসছে নদিয়া জেলায় যে সীমান্তবর্তী অঞ্চল আছে সেখানে ইন্টেলিজেন্স মারফত ইনপুট পাওয়া যায় যে কিছু সোনা পাচারকারী ভারতে ঢোকার চেষ্টা করছে। এক্ষেত্রে বিএসএফ বারংবার বলেছে বিজিবির ব্যর্থতার কথা। অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড জেনে শুনে টাকার জন্য এই সকল চোরা চালানকারীদের অ্যালাউ করে সীমান্তবর্তী অঞ্চল অবধি চলে আসার। একটি এলওসি আছে, একটি নির্দিষ্ট কাঁটাতারের অঞ্চল আছে। সেই কাঁটাতারের অঞ্চল অবধি কোনো নাগরিক কোনো দেশেরই আসতে পারে না, কারণ সেই কাঁটাতার থেকে অনেকটা দূরে থাকে সেই দেশের সুরক্ষা বাহিনী। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমরা যে গল্পটা দেখি তা দেখি একদম উল্টো। বারংবার বাংলাদেশের ওই অঞ্চল থেকে কিছু মানুষ কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। কিছুদিন আগে কিছু ভিডিও দেখছিলাম যেখানে বিএসএফ এর কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। আমি সেই প্রসঙ্গে আসব, তবে আজকের এই ঘটনার সম্পর্কে একটু বলে দিই। সেখানে বলা হচ্ছে 4 থেকে 5 জন চোরাচালানকারী, মানে যারা পাচারকারী, সোনা পাচারকারী, তারা সীমান্তের খুব কাছে চলে এসেছিলেন। এখানে একটি নদী আছে, সেই নদী পেরোতে দেখে বিএসএফ এর জওয়ানরা একজনকে তারা ধরে নেয়। যখনই একজনকে তারা ধরে নেয় তখনই এক বিএসএফ জওয়ানের উপর 4-5 জন ঝাঁপিয়ে পড়ে। সেই পুরনো স্ট্র্যাটেজি মনে আছে 1 মাস পরে, মানে 1 মাস আগে কি হয়েছিল? এইরকমই একটি ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদ বর্ডারে, যেখানে এক বিএসএফ আধিকারিককে টানতে টানতে বাংলাদেশে নিয়ে যায় এই পাচারকারীরা এবং কলা গাছে অবধি বেঁধে রেখেছিলেন তারা। কিন্তু এক্ষেত্রে বিএসএফ আগের মতো নমনীয়তা দেখায়নি। বিএসএফ এক যে সহকর্মী ছিলেন, এক জওয়ানকে বাঁচাতে গুলি চালায়। সেই গুলিতে একজন পাচারকারী, দেশের শত্রু যারা বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, তার মৃত্যু হয়। বাকি 3 থেকে 4 জন নাকি পালিয়ে বেঁচে যান। এই ঘটনা আজকে সামনে এসছে এবং প্রাথমিকভাবে বিএসএফ বলেছে এই পাচারকারীদের থামানোর জন্য তারা মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে তারা পালানোর চেষ্টা করেন এবং ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেন। এই ঘটনা ঘটে দুপুর 12টা 10 নাগাদ। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন, রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেনি। অফিসিয়াল টাইম সূর্যালোকের উপস্থিতিতে দুপুরবেলা নদী পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছেন, তাও আবার সোনা পাচার করার জন্য। বিজিবি অর্থাৎ বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশ যদি সহায়তা না করে কোনোভাবে কি এই জিনিস করা সম্ভব? প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই বিএসএফ এর আধিকারিকরা বারংবার বাংলাদেশের বর্ডার গার্ডের বিপক্ষে অভিযোগ তুলেছেন। এই ঘটনার পরও তারা সরাসরি বলেছেন কেন বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ এই বিজেপি এদেরকে থামায় না। কিছুদিন আগে একটি রিপোর্ট বেরিয়েছিল বিজেপি টাকা নিয়ে এদেরকে অ্যালাউ করে, 100-200 টাকার জন্য এদেরকে ছেড়ে দেওয়া হয় এবং এরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেন। কিন্তু বিএসএফ আগের মতো ভুল কিন্তু করেনি। পাশাপাশি প্যারালালি সমান্তরালভাবে আরো একটা ঘটনার কথা আমরা জানতে পেরেছি। মুর্শিদাবাদ এবং মালদার বাংলাদেশ সংক্রান্ত যে বর্ডার আছে ঠিক সেখানে, সেই পার্টিকুলার জায়গায় 300 মিটার কাঁটাতার নেই। সেখানে হাবিবপুর বলে একটি জায়গা ছিল। সেই হাবিবপুর নামক ওই জায়গা থেকে মহিষ এবং গরুকে ভারতবর্ষে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। অর্থাৎ গরু পাচারকারী যারা বাংলাদেশে বসে অপারেট করছিলেন এবং বাংলাদেশের এজেন্টকে দিয়ে ভারতবর্ষতে
এই রকম গরুকে ঢুকিয়ে ভারতবর্ষের শান্তি সুরক্ষা সেগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করছিলেন। বিএসএফ ফের একবার গুলি চালায় এবং গুলিতে নিহত হন ইব্রাহিম শেখ, বছর 38-এর একজন বাংলাদেশি। দেখুন, গুলিতে মৃত্যু হলে খারাপ লাগে শুনতে, আমি কখনোই উচ্ছ্বাস প্রকাশ করছি না, কারণ মৃত্যু আমার কাছেও বেদনাদায়ক। কিন্তু এরা দিনের পর দিন ভারতবর্ষকে চক্রান্ত করার চেষ্টা করছে। এরা দিনের পর দিন বর্ডার ক্রস করে ভারতে ঢুকছে। এমনকি ভারত সরকার যখন এদেরকে ফিরিয়ে নিতে বলছে পরবর্তীকালে, তখন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার বলছে অনুপ্রবেশকারী কোনো ইস্যুই না, কোনো অনুপ্রবেশকারী হয় না। ভারত সরকার বানিয়ে বানিয়ে এই কথাগুলো আন্তর্জাতিক স্তরে প্রচার করছে। অর্থাৎ এর দায় এবং দায়িত্ব যদি একজনকে নিতে হয়, তাহলে নিতে হবে মোহাম্মদ ইউনূসকে। মনে রাখবেন, এখন হাসিনা নেই। হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো থাকার জন্য এই সকল ছোটখাটো বিষয়গুলো মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে যিনি ক্ষমতায় আছেন, তিনি সরাসরি ভারতের বিপক্ষে অ্যাকশন নিচ্ছেন, ভারতকে অশান্ত করার চেষ্টা করছেন, ভারতের শিলিগুড়ি করিডরকে টুকরো করার চেষ্টা করছেন, তিনি সেভেন সিস্টার্সকে আক্রমণের হুমকি দিচ্ছেন। আর তার দেশের নাগরিকরাই দিনের পর দিন বিএসএফ এর চক্ষু এড়িয়ে ভারত থেকে ভারতে ঢোকার চেষ্টা করছেন। কেউ কেউ নাশকতার সঙ্গে জড়িয়ে পড়ছেন, কেউ আবার সোনা গরু ইত্যাদি পাচার করছেন। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই যারা গরু পাচার করছিল তারা নাকি বিএসএফ এর দিকে ইট, বল্লম, হাসুয়া ইত্যাদি ছোড়ে, অর্থাৎ তাদের হাতে অস্ত্র ছিল। আপনারা মনে করুন, ঠিক 1 মাস আগের জিনিস আমি যেটা বারবার আপনাদেরকে মনে করানোর চেষ্টা করছি, কখনো দেখা যাচ্ছে বিএসএফ আধিকারিককে টানতে টানতে সাধারণ মানুষ বিজেপির কাছ অব্দি নিয়ে গেছে, প্রাণ ভয়ে বিএসএফ এর কর্মীরা বলছে আমাকে ছেড়ে দিন। কখনো দেখা যাচ্ছে বিএসএফ এর আধিকারিকরা বাংলাদেশে গিয়ে কোনো কলা গাছের মধ্যে বাধা অবস্থায় পড়ে আছেন, দাঁড়িয়ে আছেন, এবং সেই ভিডিও করে আবার বাংলাদেশের মিডিয়া প্রচার করছে কি বিএসএফ নাকি বাংলাদেশিদের হাতে ধরা খেয়েছে, এই টাইপের কথাবার্তাগুলো বলছে। কিন্তু বিএসএফ কেন বাংলাদেশে যাবে? বিএসএফ এর তো বাংলাদেশে যাওয়ার দরকার নেই। বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা পাচার করেন তারা বারবার ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন। আর যখনই তারা 4-5 জন অস্ত্র নিয়ে বিএসএফ এর দিকে আক্রমণ করছেন, কোনো না কোনো অবস্থায় বিএসএফ যদি তাদের কবলে পড়ে যান, তারা সেটিকে তাদের দেশে নিয়ে যাচ্ছেন এবং সেই ভিডিও করে আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন বিজেপি, বাংলাদেশ বর্ডার গার্ড বিএসএফ কে নাকি এইভাবে জবাব দিচ্ছে। অর্থাৎ গেমটা পুরো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের মিডিয়া। কিন্তু আজকে যেভাবে বিএসএফ এই ঘটনা রিয়াক্ট করেছে, আরো অনেক আগে যদি এই রিয়াকশন বিএসএফ এর পক্ষ থেকে আসতো, তাহলে বিএসএফ কে নিয়ে, দেশের সেনাবাহিনীকে নিয়ে নোংরা কথা বলার সাহসই পেত না বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসের দালাল মিডিয়াগুলো। দিনের পর দিন ভারত বিরোধিতা যাদের ধর্ম এবং কর্মে পরিণত হয়েছে, তাদের প্রতি কোনো সহানুভূতি আজকে বিএসএফ দেখায়নি। যা নিয়ে বিতর্ক হতে পারে বাংলাদেশে, কিন্তু বিতর্কে জল ঢালার মতো ক্ষমতা এই বাংলাদেশের নেই। বিজেপি কি বলেছিল? সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, বিএসএফ কে আমরা পাল্টা দেব, সীমান্তে আর কেউ শহীদ হবে না। বাংলাদেশের সেনাপ্রধানের বার্তা, আমার কথা নয়। কিন্তু আজকে দেখুন, বাংলাদেশের পাচারকারী অনুপ্রবেশকারীদের দায়টা অবধি নিতে চাইছে না বাংলাদেশের এই সেনা বর্ডার গার্ড। কেন দায় নিচ্ছেন না? কারণ আজকে যদি ওনারা দায় নেন, ওদের ব্যর্থতা আন্তর্জাতিক স্তরে প্রকাশিত হয়ে যাবে। সবাই বলবে আপনারা তো সীমান্তে আছেন, আপনাদের এড়িয়ে কিভাবে বাংলাদেশিরা ভারত বর্ডারে পৌঁছাচ্ছে, এর দায় তো আপনাদের। যেহেতু এদের ব্যর্থতা বাংলাদেশের মানুষ বুঝে যাবেন, তার জন্য আজকে প্রকাশ্যে এসে একটা প্রেস কনফারেন্স অবধি করার সাহস বর্ডার গার্ড অফ বাংলাদেশ দেখাচ্ছে না। পরিষ্কার ইঙ্গিত, তারা ভারতের বিপক্ষে চক্রান্ত করতে গিয়ে দেশের সেনাবাহিনীকে বারংবার আক্রমণ করেছে, এদেরকে কলা গাছে বেঁধে রেখেছে, এদের বিপক্ষে এমন নোংরা কথাবার্তা প্রচার করেছে যে বাংলাদেশের মানুষ ভারতবর্ষের সেনাবাহিনীকে শত্রু মনে করছে। অথচ বাংলাদেশের এই সকল পাচারকারী যখন দিনের পর দিন ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে, তখন এই বর্ডার অফ বাংলাদেশ এদেরকে আটকাচ্ছে না, জেনে শুনে বন্দুকের নলের সামনে ঠেলে দিচ্ছে। হয়তো 100 কি 200 টাকা উপঢৌকন পাচ্ছে, ঘুষ নিচ্ছে, তা সত্ত্বেও এদের প্রাণ বাঁচানোর জন্য কোনো উদ্যোগই নিচ্ছে না। শুধু ক্যামেরার সামনে বসে মোহাম্মদ ইউনূসের মতো বাতেলা সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, আমরা এখন অনেক কিছু করতে পারি, আমরা বিএসএফ এ দাদাগিরি মানবো না। আজকে বিএসএফ বুঝিয়ে দিয়েছে সীমান্তে আসল দাদা কে, আসল দাদাগিরি কিভাবে দেখানো যায়, কার কতটা অকাত। আপনারা কিভাবে দেখছেন পুরো ঘটনা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।